আবারও স্বাগত ২১শে বিজনেস, সঙ্গে আছি হিরোজমান। মার্কিন শুল্ক ও বৈশ্বিক বাজারে স্বর্ণের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণে ব্যবসা গুটিয়ে নিচ্ছেন ভারতীয় স্বর্ণ ব্যবসায়ীরা। বিশেষ করে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাটের আহমেদাবাদে স্বর্ণশিল্পে বিপর্যয় নেমে এসেছে। বার্তা সংস্থা রয়টার্স বলছে, আহমেদাবাদের স্বর্ণশিল্পের কারিগররা চরম ক্রেতা সংকটে পড়েছেন। মহিমা পল্লীর রিপোর্ট। যুক্তরাষ্ট্রের ৫০% শুল্ক ও বিশ্ববাজারে স্বর্ণের দাম আউন্স প্রতি ৪,০০০ মার্কিন ডলার অতিক্রম করায় ধস নেমেছে ভারতের জুয়েলারি শিল্পে। দেশটির স্বর্ণশিল্পের সাথে জড়িতরা চরম বিপাকে পড়েছেন। ব্যবসায় চলছে চরম মন্দা। বার্তা সংস্থা রয়টার্স জানায়, নরেন্দ্র মোদীর নিজ রাজ্য গুজরাটের স্বর্ণ ব্যবসায়ীরা ক্রেতা না পেয়ে ব্যবসা ছাড়ছেন। लाखों करोड़ों बंगाली सोनी कारीगर है, तो उसके लिए कुछ पैकेज जाहिर करें। मेरी सरकार से यही गुजारिश है। মার্কিন সেন্ট্রাল ব্যাংক ফেডারেল রিজার্ভ সুদ কমানোর সিদ্ধান্ত, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, ডলারের মূল্যমান কমার কারণে এক বছরে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে ৫২%। স্বর্ণের দামে এই অস্বাভাবিক ঊর্ধ্বগতির ধাক্কা সামাল দিতে পারছেন না ভারতীয় স্বর্ণ ব্যবসায়ীরা। वैश्विक परिस्थितियां जिस तरीके से विषम हो रही है, इन सभी के कारण ये दाम की बढ़ोतरी हो रही है। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। বাংলাদেশি পণ্যের জন্য পশ্চিমা বিশ্বের বিকল্প বাজার হতে পারে সৌদি আরব। ৩ দিনের সৌদি বাংলাদেশ বিজনেস সামিটে সে সম্ভাবনা আরও জোরালো হয়েছে বলে জানালেন সৌদি আরব বাংলাদেশ চেম্বারের সদস্যরা। আর বাংলাদেশে খাদ্যপণ্য ও পানীয় শিল্পে সৌদি বিনিয়োগ করার কথা জানিয়েছে সৌদি উদ্যোক্তারা। বিস্তারিত রাশেদ রায়হানের রিপোর্টে। রাজধানীর একটি হোটেলে সৌদি বাংলাদেশ বিজনেস সামিট শেষে সংবাদ সম্মেলন। জানানো হয়, বাংলাদেশে তথ্য প্রযুক্তি, ডিজিটাল ফাইন্যান্সিয়াল সেক্টর সহ 5টি খাতে সৌদি বিনিয়োগকারীরা আগ্রহী। ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, টেকনোলজি ট্রান্সফার, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট, এইসব ক্ষেত্রে ওনারা খুব আগ্রহ প্রকাশ করেছেন। ওনারা ওনাদের ফুড অ্যান্ড বেভারেজের ব্যবসাটা এবং রিয়েল এস্টেটের ব্যবসাটা তারা বাংলাদেশে চালু করবে। সৌদি আরবের ব্যবসায়ীরা বলেন, তারা এরই মধ্যে বাংলাদেশের স্বাস্থ্য খাত নিয়ে কাজ করা শুরু করেছেন। তথ্য প্রযুক্তি খাতের সম্ভাবনাও কাজে লাগাতে চায় সৌদি আরবের ব্যবসায়ীরা। আমরা বাংলাদেশের বিভিন্ন হসপিটাল ও মেডিকেল স্কুল ঘুরে দেখেছি। তাদের সাথে আমরা আমাদের অভিজ্ঞতা ভাগ করেছি, কিভাবে মেডিকেল গ্র্যাজুয়েটদের বাজারের জন্য দক্ষভাবে গড়ে তোলা যায়। আমরা ইতিমধ্যে একটি বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাথেও কথা বলেছি মেডিকেল ইকুইপমেন্ট নিয়ে। এগুলো নিয়ে কাজের প্রক্রিয়া চলমান রয়েছে। We have different discussion with the pharmaceutical companies. Everybody knows about your craftsmanship, but software? No, you're really good at that. বাংলাদেশকে সবাই তৈরি পোশাকের জন্য চিনলো, বাস্তবতা হলো এখন সফটওয়্যার তৈরিতেও বাংলাদেশ খুব ভালো করছে। ফ্রিল্যান্সিংয়েও বাংলাদেশ এখন বিশ্বের দ্বিতীয়। তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনা আছে। Just like everybody he does. বাণিজ্যিক সম্ভাবনা কাজে লাগাতে দুই দেশের বিনিয়োগকারীদের মধ্যে নিবিড় যোগাযোগ তৈরির লক্ষ্যে শিগগিরই সৌদি আরবে শোকেস বাংলাদেশ করার পরিকল্পনার কথা জানান সৌদি আরব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতারা। আপনার শোকেস বাংলাদেশ করব। রাশেদ রায়হান, ২১শে টেলিভিশন, ঢাকা। কর আদায়ের টার্গেটের নামে ব্যবসায়ীদের বাড়তি চাপে রাখার বিষয়ে কর্মকর্তাদের সতর্ক করলেন এনবিআর চেয়ারম্যান। কর্মকর্তাদের কেউ অনিয়ম করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে ভ্যাট আর কাস্টমসের নানা নীতি দুর্বলতা আর অসহযোগিতার কথা তুলে ধরেন ব্যবসায়ীরা। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। কিছু প্রডিউস করা হয়েছে, দুই পক্ষই দিয়েছি। লাস্ট বক্তব্য ছিল, এগুলো আমাদের দেখার বিষয় না। যদি এরপরে কোনো কমপ্লেইন হয়, তাহলে আইন অনুযায়ী আমাদের যে সকল অফিসাররা এই অন্যায় কাজগুলো করে তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। সেপ্টেম্বর থেকে ব্যবসায়ীদের সাথে প্রতি মাসে বসবে রাজস্ব বিভাগ। এমন প্রতিশ্রুতিতেই শুরু হয় মাসিক মিট দ্য বিজনেস। অক্টোবরের প্রথম বুধবারে এবার জাতীয় রাজস্ব বোর্ড শুনেছে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী বিদেশি কোম্পানির শীর্ষ নির্বাহীদের সংগঠন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ফিকির বক্তব্য। কেউ যদি আমাকে ফোন করে যদি এই সার্ভিসটা পায়, এটার বেনিফিশিয়ারি কিন্তু স্যার অ্যাক্রস দ্য বর্ডার, এবং সেটার জন্য সে পেমেন্ট করবে। আমরা ওপেন বুক বসতে পারি এনবিআর এর সঙ্গে। ই প্রাইসিং এ যদি ফুল ট্যাক্স দিতে হয়, উই উইল নেভার মেক মানি এখানে, নেভার। আমাদের এখানে মাথা বেশি, 16 জন মাথা। এই কোনটা কার বিলো পাসিং হয় প্রচুর।
এই জায়গাটা থেকে আমরা বেরোতে পারি না। মোট 21টি খাত আর 35 দেশের সঙ্গে ব্যবসা করা প্রতিষ্ঠানগুলো এতে যোগ দেয়। স্বাভাবিকভাবেই এদিন তাই আলোচনায় এসেছে পণ্য আমদানি রপ্তানিতে বাড়তি শুল্ক, একই পণ্যের উপর একাধিক শুল্ক আর কাস্টমস হাউস থেকে পণ্য খালাসে অসহযোগিতা আর জটিলতার ইস্যু। একই কনসাইনমেন্ট যখন গ্রিন চ্যানেলে যাচ্ছে তখন আমার ইনভেস্ট ভ্যালুতে অ্যাসেসমেন্ট হচ্ছে, আবার একই প্রোডাক্ট একই সোর্স থেকে নিয়ে আসতেছি যেটা গ্রিন চ্যানেলে যাচ্ছে না, সেখানে ভ্যালু লোড দেওয়া হচ্ছে। মানুষ অতি আবেগী অথবা অতি সাহসী অথবা অতি ভীরু অথবা তার মানে একজনকে ফেভার করে, অনেক রকম প্রবলেম, কিন্তু মেশিনের প্রবলেম নাই। মেশিনে মেকানাইজ হতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই সিস্টেমগুলো ক্যারি করতে হবে। বিজনেস মিটের এক পর্যায়ে ভ্যাট, কাস্টমস আর আয়কর খাতে রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের নিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান। বেশি ট্যাক্স নেওয়ার জন্য ওদেরকে কে বলছে? আমার যেটা ন্যায্য আমি সেটা নেব, আমার ভ্যালুয়েশন বাড়িয়ে দিয়ে বেশি ট্যাক্স নেওয়া তো আমার দরকার নাই। হ্যাঁ, তার মানে এই না যে কেউ আমাদেরকে বোকা বানাচ্ছে, সে 100 টাকার মাল আনছে কিন্তু সে 5 টাকা ডিক্লেয়ার করে, ডেফিনেটলি আমরা তাকে ধরবো। রাজস্ব বোর্ড জানিয়েছে 2024-এর তুলনায় এবছর 20% বেড়েছে কর আদায়। খুব দ্রুতই বহুল আলোচিত এনবিআর বিলুপ্ত করে কর নীতি আর কর আদায় দুটি পৃথক বিভাগ করার প্রক্রিয়া দৃশ্যমান হবে বলেও জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান। কথায় না, আমরা কাজে বিশ্বাস করি। সাদাত হাবিব সেতু, 21 টেলিভিশন, ঢাকা। এলডিসি গ্র্যাজুয়েশনের ডেডলাইন যাই হোক, স্বনির্ভর হওয়ার পূর্ণ প্রস্তুতি থাকতে হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টার নেতৃত্বে এ সংক্রান্ত বৈঠকের পর তার প্রেস সচিব শফিকুল আলম জানান, এলডিসি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে বাংলাদেশ প্রস্তুতি কতটা আর খাত ভিত্তিক আলোচনা হয়েছে। বৈঠকে উপস্থিত ব্যবসায়ী নেতারা উৎপাদন বাড়ানোর পাশাপাশি ব্যয় কমাতে নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করার উপর জোর দেন। এছাড়াও গ্র্যাজুয়েশনোত্তর পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চুক্তি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টার প্রেস সচিব। আজকে পুরো মিটিংটায় স্বনির্ভরতার উপরে জোর দিয়েছেন যে আমাদের যেই ডেডলাইনই থাকুক না কেন আমাদেরকে আসলে স্বনির্ভর হতে হবে। আমরা যেন নিজেদের পায়ে নিজেরা দাঁড়াতে পারি, আমাদের জন্য কোনো ধরনের কোনো দাসত্ব না নিতে হয়। এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 66 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 48,401 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেং সূচক 121 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 26,951 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 8 পয়েন্ট কমে অবস্থান করছে 4,448 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,930 পয়েন্টে, যা আগে দিনের চেয়ে 47 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 144 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 81,917 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 8 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,313 পয়েন্টে। দর্শক, নিচ্ছে একটা ছোট্ট বিরতি। বিরতির পর বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সাধারণ সম্পাদক আল মামুন মৃধার সঙ্গে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন।